বিরাট একটা সমুদ্র থেকে যাবে, পরবর্তীতে জাতিকে কষ্ট দেবে। এটা হলো আমাদের আন্দোলন সংক্রান্ত বক্তব্য। দ্বিতীয় যে বক্তব্যটি আমি দিতে চাই, সম্মানিত ভাইরা, বাংলাদেশের রাজনীতি এখন পর্যন্ত কোন রাজনীতি সংস্কৃতি হিংসা, প্রতিহিংসা, একজন আরেকজনকে সহ্য করতে না পারা, বরদাস্ত করতে না পারা, এগুলো একটা স্বাভাবিক বৈশিষ্ট্য হয়ে গেছে। যেই দিন আমরা এগুলি পরিহার করতে পারবো রাজনীতিবিদ করে, সেদিন একটা সুন্দর পরিবেশ আসবে। দেখেন 54 বছরে 3টি রাজনৈতিক দল নেতৃত্ব দিয়েছে। 24 বছর আওয়ামী লীগ, 14 বছর বিএনপি, 9 বছর জাতীয় পার্টি, 7 বছর সামরিক শাসনের মাধ্যমে দেশটা চলেছে। এখানে কিন্তু রাজনৈতিক দল একজন আরেকজনের সাথে বসার মাধ্যমে সমস্যা সমাধান করার যে ঐতিহ্যবাহী ইতিহাস তৈরি, এটা আমরা কেউ এটা আমাদের ফিরে। এইবার 270 দিন বৈঠক হয়েছে ঐক্যবদ্ধ কমিশন, সংস্কার কমিশনের সাথে সমস্ত রাজনৈতিক দল আমরা অংশগ্রহণ করেছি। কিছুটা হলেও একসাথে বসার একটা আন্তরিকতা তৈরি হয়েছে। এই ধারণা যদি অব্যাহত থাকে, ভবিষ্যতে নিজেদের মতভেদ নিরসনের একটা কার্যকর ব্যবস্থা হবে। আমরা চাই এই সংস্কৃতিটা ফিরে আসুক। এই জন্য সবাইকে স্যাক্রিফাইস করতে হবে, কারণ পলিটিক্স ইজ দ্য আর্ট অফ কম্প্রোমাইজ অ্যান্ড অ্যাকোমোডেশন। রাজনীতিতে কম্প্রোমাইজিং মেন্টালিটি থাকতে হবে আর অ্যাকোমোডেশনের মেন্টালিটি থাকবে। আমি যা বলবো তাই ঠিক, আর কাউকে জায়গা দিব না, এটা রাজনীতি। রাজনীতি হবে যুক্তির ভিত্তিতে, তত্ত্বের ভিত্তিতে, আদর্শের ভিত্তিতে, নৈতিকতা। আমরা সেই রাজনীতির সিস্টেমটাই বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাই। নেক্সট যে কথাটি আমি বলতে চাই, প্রত্যেকটি রাজনীতির একটা আদর্শ আছে। আমার রাজনীতির আদর্শ ইসলাম। ইসলাম মানে ইট ইজ আইডিওলজি অ্যান্ড মরাল বেসড আইডিওলজি। পৃথিবীতে ইসলাম একটা আইনের নাম, একটা ব্যবস্থা, সমাজতন্ত্র একটা ব্যবস্থা, সেকুলারিজম একটা ব্যবস্থা, জাতীয়তাবাদ একটি মতবাদ। সব রাজনীতি যদি চলে, তাহলে ইসলামী রাজনীতি চলবে না। Why secularism? If secularism is allowed, why Islam was not allowed? যুক্তিতে যদি আপনি বোঝাইতে পারেন আপনার সেকুলারিজম বেস্ট, জনগণ সেটা গ্রহণ করবে। যুক্তি দিয়ে যদি বোঝাইতে পারেন ইসলাম ইজ দ্য বেস্ট, তাহলে ইসলাম মানুষ গ্রহণ করবে। বদ্ধ, অযৌক্তিক এবং যুক্তিহীন কথা বলে একটা মারমুখী পরিবেশ তৈরি করে সংঘাতের দিকে নিয়ে যাওয়া, এটা রাজনীতির কোন আদর্শ। পলিটিক্যাল ডিকশনারি, রাজনৈতিক কোন তত্ত্বে হুমকি দেওয়ার কোন নজির বাংলাদেশে সেটা আছে। ইউরোপ, আমেরিকা তারা গণতান্ত্রিকভাবে অগ্রসর হওয়ার কারণে বিলিভ ইন ডেমোক্রেসি অ্যান্ড ডেমোক্রেটিক সিস্টেম অ্যান্ড ভ্যালুস। আমরা সেটা করতে পারি। জামাত ইসলামী সেটা প্রতিষ্ঠিত করতে চায়। দ্যাট মে বি ইন ফেভার অফ ডিসফেভার অফ ডেমোক্রেসি, দ্যাট ইজ নট এ কোশ্চেন। আমি সাংবাদিক বন্ধুদের কাছে আহ্বান রাখতে চাই যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে দেখুন সাংবাদিকদের ভূমিকা সিরিয়াস হওয়া দরকার বলে দলগতভাবে হবে। প্রশ্ন যদি করা হয় বস্তুনিষ্ঠ সংবাদকে পরিবেশিত হয়েছে, অনেকগুলো কারণে সেটা হচ্ছে। এর কারণ পৃথিবীর 19টি নিউজ এজেন্সির মালিক তারা গোটা নিউজ ইন্ডাস্ট্রিকে কন্ট্রোল করছে। এবং ইহুদিদের বক্তব্য হলো যে ইসলামকে বিতর্কিত করা, প্রশ্নবিদ্ধ করা, ভিন্নভাবে উপস্থাপন করা। একটা উদাহরণ দিলে বুঝবেন, আমেরিকায় একটি লোক আক্রান্ত হয়েছে কুকুরের দ্বারা। এই কুকুরের হাত থেকে সেই লোকটাকে কে উদ্ধার করতে পারছে? একজন সাহসী মুসলিম যুবক নিজের জীবনের রিস্ক নিয়ে কুকুরের হাত থেকে সেই লোকটি উদ্ধার করলো, কিন্তু ওই লোকটার আঘাতে কুকুরটি মারা গেল। সাংবাদিকরা দৌড়িয়ে গেছে যে এই শিকারী কুকুরের হাত থেকে এই লোকটাকে রক্ষা করছে যে সে একটা জাতীয় বীর। জাতীয় বীরের নানান ভাষণ দিয়ে 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 তার কাছে গেছে, যারা করে সাক্ষাৎকার নিয়েছে। সব সাক্ষাৎকার ইজ ওকে। যখন বলছেন আপনি কে, তখন তার নিজের পরিচয় দিয়েছেন তিনি আফ্রিকান মুসলিম।
এর আগে সাংবাদিকরা বলতেছিল আপনি জাতীয় হিরো, জাতীয় হিরোস এই ফর এভার ইত্যাদি ইত্যাদি বিশেষণ। কিন্তু যখন সে বলছে হিজ মুসলিম, পরের দিন পত্রিকা আসলো যে একজন মুসলিম সন্ত্রাসীর হাত থেকে একটা কুকুরও রক্ষা করে। অথচ উচিত ছিল কুকুরের হাত থেকে একজন সাহসী মুসলিম যুবক একজন মানুষের জীবন বাঁচিয়েছে। তাহলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভিত্তিটা বাংলাদেশ আজকে আমরা কিন্তু এই দুষ্ট হয়ে গেছি। কিছুদিন আগে আপনারা দেখেছেন প্রথম আবার একটা রাউন্ড জামাত থেকে আমি গিয়েছিলাম, সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের অধিকার, এর উপর একটা ল তৈরি করতে সংস্কার কমিশনের উপর ভিত্তি করে। আমি আইনের ছাত্র হিসেবে, আইনজীবী হিসেবে পুরাটাই আল্লাহ তাআলাই ভালো জানেন এটা কবে কোন দিন কিভাবে বাস্তব, কারণ সরকারের বোঝাটা আছে। সাংবাদিকরা কি স্বাধীনভাবে কাজ করতে পারছে? এটা কি শুধুমাত্র রাষ্ট্রই তাদের প্রতিপক্ষ? কোন রাজনৈতিক দলই কি তার প্রতিপক্ষ? সংবাদপত্রের যারা মালিক তারা কি প্রতিপক্ষ নয়? তারা তাদের ব্যবসায়ীর সাথে সাংবাদিককে ব্যবহার করতে চায়। আমি মুক্তাগাছার কেন্দ্রে আমার এলাকায় একটা নদী আছে, সেই নদী খনন করা হয়েছে। মাটি যেহেতু নদী খনন করার পর মাটিটা এটা উদ্ভিদ মাটি বৃদ্ধি করলে প্রচুর টাকা, এখন এই মাটির টাকা একটি রাজনৈতিক দল বিক্রি করে লক্ষ লক্ষ টাকা দিয়েছে। যার জমি নিচে খাস জমি সেই তো ওই জমিটা পাওয়ার অধিকার রাখে। দিস ইজ ল। এটা ব্যর্থ ঘটনা। আমি যে সংবাদপত্র প্রকাশ করলাম এর ব্যর্থ হলে তাদের সংবাদ এটা হবে আমাদের একটি কথা। 3 নাম্বার হবে সাংবাদিকরা যেমন তার ভগতের স্বাধীনতা নিয়ে কাজ করবে, সাংবাদিক যদি করেন তাকে ইকুয়াল প্রটেকশন অফ ল, ভারসাম্যহীন হবে। এরপরে থাকবে সাংবাদিকের ট্রেনিং এর ব্যবস্থা। পেশাগতভাবে পৃথিবীর বড় বড় দেশে সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকে, রাষ্ট্রের প্রয়োজন আমরা সেটা করি। পেশাগত ট্রেনিং হতে পারে, কেউ হিউম্যান রাইটসের উপরে, কেউ বা অর্থনীতির উপরে, কেউ বা রাজনীতির উপরে, কেউ বা অর্থনীতির উপরে। কারণ বাংলাদেশের কোথায় কি করছে পেশা ভিত্তিক যোগ্যতা বাস্তবায়নকে আমরা সহজ করি। এই ব্যাপারে আমাদের নির্বাচনী ইশতেহারে বিস্তারিত বলা থাকবে। আমি উল্লেখযোগ্য মনে করি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম। এইটার উপর ভিত্তি করে দৈনিক পত্রিকা একটা সংবাদ প্রকাশ করেছে। এই সংবাদের সাথে কোনো সুযোগ আছে। আমি একটা কথা দৃষ্টি আকর্ষণ আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আজকের প্রোগ্রামে উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন, আজকের প্রোগ্রামকে সফল করেছেন, এই জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। 2026-এর ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। সেই নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশে 300 আসনে প্রার্থী ঘোষণা করেছে, সম্ভাব্য প্রার্থী এবং নেতৃত্বে 5টা আসন, 5 আসনে জামাত ইসলামী মনোনীত আমাদের নমিনিগণ রয়েছে, প্রার্থীগণ রয়েছেন, এখানে উপস্থিত রয়েছেন। আমরা আলহামদুলিল্লাহ 2024 সালের যখন অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের পর আমরা লক্ষ্য করছি মানুষের মাঝে জামাত ইসলামের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি 26-এর জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামের পক্ষে মানুষ বিপুল ভোটে বিজয়ী করবে।